এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আজ গায়ে হলুদ। সকাল থেকেই বাড়ি সাজানোর কাজ চলছে। ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি আর মেয়েদের হলুদ শাড়ির ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে মানুষ গিজ গিজ, আত্মীয় স্বজন এসে বাড়ি ভর্তি হয়ে গেছে। এত মানুষের ভিড়েও মহুয়ার কেমন শূন্যতা অনুভব হচ্ছে। সব থাকার পরেও কিছু একটা নেই। কি নেই? চোখ বন্ধ করতে আহনাফের মুখটা ভেসে উঠল। ঝটপট চোখ খুলে নিল মহুয়া। না, এই লোকের শূন্যতা অনুভব হতেই পারে না। মহুয়া মোবাইলটা হাতে নিয়ে বসে রইল। বেহাইয়া মন বলছে, একটা ফোন দিয়ে জিজ্ঞেস কর কেমন আছে। আবার মস্তিষ্ক বলছে, কেন? সে কি একটাবার কল দিয়ে তোর খবর নিতে পারে না? মন আর মস্তিষ্কের খেলায় মস্তিষ্ক হেরে গেল। সব কিছু দূরে ঠেলে আহনাফকে কল দিয়ে একবার বাঁচতে বাঁচতে কেটে গেল। দ্বিতীয়বার দিতেই মোবাইল বন্ধ পেল। রাগে ইচ্ছে করলো নিজের চুল ছিঁড়ে ফেলতে। এই লোক নিজেকে ভাবেটা কি? হ্যাঁ, যা আর ভাববো না আমি এই লোকের কথা। ছোঁয়া রুমে আসলো, হাতে হলুদ শাড়ি, সাথে লাল টকটকে 6টা গোলাপ। মহুয়া ছোঁয়াকে দেখে চুল হাত খোপা করে উঠে দাঁড়ালো। মোহো ফ্রেশ হয়ে আয়। রিয়াপুর সাথে ওনার সব কাজিনদের পার্লার থেকে মেয়েরা সাজাচ্ছে, আমরা রুমেই সাজবো। মহুয়া ফ্রেশ হয়ে আসতে ছোঁয়া মহুয়ার হাতে ব্লাউজ ধরিয়ে দিল। মেঘলা শাড়ি হাতে নিয়ে বসে আছে। শ্রাবণের নিষেধ, শাড়ি পরা যাবে না। গ্রামের বিয়েতে অনেক বখাটে ছেলে আসে। মেঘলা শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনার কথা মতো কেন চলবো? আমি এখানে এসেছি আনন্দ করব, তাও আপনার সহ্য হয় না। আমাকে নিয়ে আপনার এত বেশি ভাবতে হবে না। শ্রাবণ হাতে ঘড়ি পরছিল। ঘড়ি পরে চুলগুলো ঠিক করে মেঘলার সামনে এসে দাঁড়ালো। মেঘলা চোখ নামিয়ে নিল। এই লোকের সামনে হাজার চেষ্টা করলেও রাগ দেখাতে পারে না মেঘলা। যেই মেয়েকে সবাই ভয় পায়, সিআইডি মেঘ বলতেই ভয়ে জমে যায়, সেই মেয়ে কিনা আজ সাধারণ একটা ছেলেকে ভয় পায়। আমার দিকে তাকিয়ে বলো, কি যেন বলছিলে? কিছু না। গুড, শাড়িটা আমার হাতে দাও। মেঘলা না চাইতেও শাড়িটা দিয়ে দিল। শ্রাবণ শাড়ি নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মহুয়াকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল ছোঁয়া। বাঙালি সাজে ভীষণ সুন্দর লাগছে মহুয়াকে। ছোঁয়া মুগ্ধ চোখে তাকিয়ে রইল। বলল, আজ ভাইয়ের জায়গায় আমি থাকলেও তোমার প্রেমে পড়তাম। আহনাব ভাই একবার দেখলেই আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরী বউ হিসেবে ঘোষণা দিত। ভাইয়ার মতোই ভাইয়ার পছন্দ। তোমার ভাই আমার প্রেমে পড়েনি ছোঁয়া, আমি জানি কেন বিয়ে করেছে, তবে এতটুকু জানি ভালোবেসে বিয়ে করেনি। ছোঁয়া হাসলো। সে জানে আহনাফ কেন বিয়ে করেছে। ছোঁয়াকেও রেডি করলো। ছোঁয়াকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছে। মহুয়া ছোঁয়ার কানের পেছনে কালো কাজল দিয়ে বলে উঠল, আমার আপুটার দিকে কারোর নজর না লাগুক। আপু নয়, ননদি। ছোঁয়া হেসে ফেলল। রিয়াকে খুব সুন্দর করে বাড়ির উঠানে বসানো হলো। হলুদ শাড়ির সাথে লাল ফুলের গহনা, ভীষণ সুন্দর লাগছে রিয়াকে দেখতে। বাড়ির মহিলারা হলুদ মেহেদি, হলুদ এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আশেপাশে রাখলো। বাড়ির মানুষরা সবাই রিয়াকে ঘিরে ধরল। রিয়ার মুখে ফুটে আছে লজ্জা মাখা হাসি। ছেলে পক্ষ থেকে বউয়ের জন্য গায়ে হলুদের শাড়ি মেহেদি নিয়ে এসেছে ছেলের ভাই, তার 2 বন্ধু। মেঘলা রুমে বসে আছে। এখন তার বাইরে যেতে একদম ইচ্ছে করছে না। কত শখ করেছিল এখানে এসে সাজবে, সবার সাথে আনন্দ করবে, কিন্তু শ্রাবণ হতেই দিল না। শাড়ি পরলে লোকটা সমস্যা কি? মন খারাপ করে মোবাইল হাতে নিয়ে ফাহিমকে কল দিল। খুব জলদি কাজে ফিরতে হবে। সাজ্জাদ তার নির্জন হলুদ পাঞ্জাবি পরে হাতা গোটাতে গোটাতে বাহিরে আসা সব মেয়েরাও ওদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওদের দেখতে অনেক হ্যান্ডসাম আর সুন্দর লাগছে। সাজ্জাদ বাইরে এসে একবার চারপাশে মেঘলাকে খুঁজলো। মেঘলাকে না পেয়ে দরজার দিকে যাচ্ছিল, তখনই কেউ শাড়িতে প্যাচকে সাজ্জাদের উপর পড়ে। একটা মিষ্টি কণ্ঠের মেয়ে বলে ওঠে, ও মা গো, আমার কোমর শেষ। কণ্ঠটা চিনতে সাজ্জাদের একদম দেরি হয় না। সে ঝটপট ধাক্কা দিয়ে মেয়েটাকে দূরে সরিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে, তুমি? সামিয়া সাজ্জাদকে দেখে বেশ অবাক হয়। ইনোসেন্ট মুখ করে বলে ওঠে, আমি তো এমনিতেই শাড়ি।
পেস লেগে পড়ে গেছি, তার উপর আবার তুমি ধাক্কা মেরে আমার কোমরটা একদম শেষ করে দিলে। মা গো, আমার এইবার বিয়ে হবে না গো, এখন আমাকে কেউ বিয়ে করবে না গো। বিয়ে বাড়িতে এসে বিয়ে খেতে এসে নিজের বিয়ের 12টা বাজিয়ে দিলাম। সাজ্জাদের কাছে সামিয়াকে ভীষণ ন্যাকা আর স্যাঁচরা মনে হলো। সাজ্জাদ খুব ভালো করে বুঝতে পারছিল সাইমা ইচ্ছে করে ওর উপরে পড়েছে আর এখন যা করছে সবই ন্যাকা নাটক। সাজ্জাদের কথা বাড়াতে ইচ্ছে হলো না। সাজ্জাদ বিরক্তিকর দৃষ্টিতে সামিয়ার দিকেই তাকালো। মেয়েটা এখনো ওর দিকেই তাকিয়ে আছে। মুখে মনে হয় দেশের সব আটা ময়দা মেখে চলে এসেছে, দেখতে জঘন্য লাগছে। সাজ্জাদ মোবাইল পকেট থেকে বের করে এমন একটা ভাব করলো যেন ওর খুব ইম্পর্টেন্ট কল এসেছে। মোবাইল কানে দিয়ে এখনই আসছি বলে চলে গেল। সামিয়া রেগে হাতের ফুলটার দিকে তাকিয়ে রইল। সব প্ল্যান শেষ হয়ে গেল। মহুয়া ছোঁয়া বাইরে আসতে সবার নজর গেল বউ ছেড়ে মহুয়ার দিকে। মনে হচ্ছে যেন এক হলুদ পরি নেমে এসেছে। মহুয়া বেশ লজ্জা পাচ্ছিল, লজ্জায় মুখ নিচের দিকে করে রেখেছে। সবাই বেশ প্রশংসা করলো মহুয়ার ছোঁয়ার। কি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে বরপক্ষের ছেলের ভাই মহুয়ার দিকে। মহুয়ার অনেক ছবি তুললো ছোঁয়া, ছবি তুলে আহনাফের কাছে পাঠিয়ে দিল ছোঁয়া। নিজের ভালোবাসা তো পূর্ণতা পায়নি, সে চায় আহনাফের ভালোবাসা পূর্ণতা পাক। গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো, কিন্তু মেঘলা রুম থেকে একবারও বের হলো না। বিকেলে খুব সুন্দরভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। তারপর সন্ধ্যার দিকে মেহেদি অনুষ্ঠান শুরু হলো। মেহেদি অনুষ্ঠান হচ্ছে ছাদে। মহুয়া গিয়ে বুঝিয়ে শুনিয়ে মেঘলাকে নিয়ে আসলো ছাদে। খুব সুন্দর করে মেঘলার হাতে দিয়ে দিল মেহেদি। রিয়াকে ছোঁয়া মেহেদি দিয়ে দিল। অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে ছোঁয়া। তারপর রিয়ার হবু জামাই কাছে ভিডিও কল দিয়ে তা দেখালো। রিয়া লজ্জায় মাথা নিচু করে আছে। ছোঁয়া রিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে ওইখান থেকে কেটে পড়ল। প্রেমের বিয়ে, তাও এত লজ্জা। অবশ্য বাড়ির কেউ জানে না রিয়া শান্ত ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ছোঁয়া মেঘলার হাতের অনেক প্রশংসা করল। মেঘলা বিনিময় মুচকি হাসল। ছোঁয়া বলে উঠল, মৌসুদরী, আমার হাতে আপনার জাদুর মেহেদি দিয়ে রাঙিয়ে দেবেন প্লিজ। ছোঁয়ার বলার স্টাইল দেখে মেঘলা মহুয়া হেসে উঠল। তুমি আমার থেকে ভালো মেহেদি ডিজাইন পারো। ছোঁয়া হাত বাড়িয়ে দিল। মহুয়া মেহেদি হাতে নিয়ে ছোঁয়ার হাতে দিয়ে দিল। হাত ব্যথা করছে। আশেপাশে তাকিয়ে দেখলো সামিয়া সাজ্জাদকে জোর করছে হাতে মেহেদি দিয়ে দিবে হাত দেওয়ার জন্য। জোর করছে বেচারা। রাগে মুখ লাল করে মোবাইলের দিকে তাকিয়ে আছে, আবার কখনো আর চোখে মেঘলার দিকে তাকাচ্ছে। দরজা দিয়ে শ্রাবণ নির্জন প্রবেশ করতে সবাই ওর দিকেই তাকালো। শ্রাবণের পেছনে আহনাফকে দেখে সবাই অবাক হলো। মহুয়া আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ তাকাতেই মহুয়া চোখ নামিয়ে নিল। আহনাফ গিয়ে রিয়ার সাথে কথা বলো। রিয়া আহনাফকে দেখে ভীষণ খুশি হলো। সবার সাথে কথা বলে মহুয়ার সামনে গিয়ে বলে উঠল, রুমে আসো। ছোঁয়া বাদে সবাই কেমন দৃষ্টিতে তাকালো। মেঘলা আহনাফ আর মহুয়ার দিকে তাকিয়ে আছে। মহুয়াকে উঠতে না দেখে আহনাফ রেগে বলে উঠল, তুমি কি চাও সবার সামনে কোলে তুলে নেই? ভয়ে মহুয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেল। এই লোকের বিশ্বাস নেই। মহুয়া চুপচাপ ছাদ থেকে নেমে গেল নির্জন। ছোঁয়ার দিকে তাকিয়ে দেখলো হাতে অর্ধেক মেহেদি দিয়ে বসে আছে। ছোঁয়ার পাশে গিয়ে বসে হাতটা নিজের হাতে নিয়ে বলল, মেহেদি দে। মেহেদি দিয়ে কি করবি? আর আমার হাত কেন ধরছিস? নির্জন বিরক্ত মুখে ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, তোর হাতটা চুরি করে নিয়ে যাব, এবার দে। ছোঁয়া কথা না বাড়িয়ে মেহেদি নির্জনের হাতে দিল। নির্জন খুব মন দিয়ে ছোঁয়ার হাতে মেহেদি পরাতে শুরু করলো। মেঘলা ছোঁয়া আর নির্জনের দিকে তাকিয়ে রইল। সে অবাক হচ্ছে ছোঁয়ার হাতে নির্জন মেহেদি দিয়ে দিচ্ছে। এখন ওরও অদ্ভুত একটা ইচ্ছে হলো, শ্রাবণ যদি ওর পায়ে আলতা পরিয়ে দিত। এটা কখনো সত্যি হবে না, তবে কল্পনা করতে তো দোষ নেই। বাস্তবে না হোক, কল্পনা এসে শ্রাবণের হাতে পায়ে আলতা পরে নিল। মহুয়া রাগে কটমট করছে, তবে ভেতরে ভেতরে বাহিরে একদম শীতল। সেই কখন রুমে এনে বসিয়ে রেখেছে, কিন্তু কিছুই বলছে না। লোকের সমস্যা কি? আহনাফ মোবাইলে কথা শেষ করে মহুয়ার দিকে তাকিয়ে পড়ল। 5 মিনিটে শাড়ি চেঞ্জ করে
সালোয়ার কামিজ পরে আসেন। আপনি এই রুম থেকে বের হন। এখানে আপনাকে আমাকে এক রুমে দেখলে মানুষ খারাপ ভাববে। আপনার ছোট আম্মু ফুপিমণি লজ্জিত হবে। আহনাফ গা ছাড়া একটা ভাব নিয়ে পড়ল। আমি নিজের বউয়ের রুমে আছি, কে কি ভাবলো তাতে আমার যায় আসে না। যা বলেছি জলদি করেন। শাড়িতে সমস্যা কি? আহনাফ রেগে মহুয়ার বাহু চেপে ধরে বলে উঠল। গ্রামে আসতে নিষেধ করেছিলাম, 2 দিন হলো না এখানে এসেছেন, এখনই এত বিয়ের প্রস্তাব আসছে। কি ভাগ্য আমার বউয়ের নামে বিয়ের প্রস্তাব আসে আমার কাছে। মহুয়া অবাক হলো, ভয় পেয়েও গেল। আহনাফের চোখ লাল, মুখ ভয়ঙ্কর হয়ে আছে। আহনাফ আবার বলে উঠল। শাড়ি পরে কাকে দেখাচ্ছেন? শাড়ি তার জন্য পরেছেন। মহুয়া ভয়ে চুপসে গেল। সবাই পড়েছে তাই। সেই জন্য আপনিও পড়তে হবে নাকি আরো মহিলাদের মাথা নষ্ট করার জন্য এমন সাজ দেখাচ্ছেন? মহুয়া ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে, যেখানে বউ গার্লফ্রেন্ড সাজগোজ করলে জামাই বয়ফ্রেন্ড জেলাস হয় ছেলেরা তাকাবে বলে। ছেলেদের মাথা নষ্ট করার জন্য সাজছ, সেখানে ওকে শুনতে হচ্ছে মহিলাদের মাথা নষ্ট করার জন্য সাজছে। এই লোকের মাথা সত্যি সমস্যা আছে। যাও কাপড় চেঞ্জ করো, আর কাল বিকেলেই আমরা বাড়ি যাচ্ছি। মোয়া কিছু বলতে গিয়েও চুপ করে গেল। বাড়ি গিয়েও ও নিজের মামা মাম্মির কাছে চলে যাবে। তারপর মামা মাম্মি যা ইচ্ছে করুক তাও সে চলে যাবে। রাত গভীর, সবাই ঘুমে মগ্ন। গ্রামের দিকে 10টার পরে আর কেউ জেগে থাকে না। রাত এখন 2টা বাজে। নির্জন, সাজ্জাদ, আহনাফ এক রুমে। এখনো কেউ ঘুমায়নি। আহনাফ বিড়বিড় করেই বলে উঠল। থুর, বিয়ের পর ব্যাচেলার ঘুম। নির্জন আহনাফের পাশেই ছিল। কি ভাই, বিয়ে করলা কবে? আহনাফ মোবাইল হাত থেকে রেখে বলে উঠল। তোদের ভাবির সাথে দেখা করে আসি। নির্জন আর সাজ্জাদ একসাথে বলে উঠল। ভাবি আহনাফ দরজার সামনে এসে কড়া নাড়ল কয়েকবার। ছোঁয়া চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে দিল। এত রাতে আহনাফকে দেখে ঘুম উড়ে গেল। আহনাফ ছোঁয়াকে মহুয়ার কথা জিজ্ঞেস করলো। মহুয়া ঘুমাই। ছোঁয়া আর কিছু বলার আগে ঘুম জড়ানো কণ্ঠে মহুয়া বলে উঠল। ছোঁয়া কে এসছে? আহনাফ রুমে ঢুকে মহুয়াকে রুম থেকে বের হতে বলল। মহুয়া আহনাফকে দেখে লাফ দিয়ে উঠে বসল। জলদি বের হও। কেন? কোথায় যাব? কফি বানাতে। কি এত রাতে কফির জন্য এভাবে ঘুম থেকে তুলেছেন আমাদের? আপনার মাথায় সমস্যা আছে। জানি। তুমি কি বের হবে নাকি কোলে তুলে নিব? মহুয়া দাঁড়িয়ে আছে। মহুয়া দাঁড়িয়ে আছে, মহুয়ার পিছনে আহনাফ। মহুয়া ভাবতে লাগলো, আহনাফ এখন কফি বানানোর জন্য কি তাকে মাটি চুলে আগুন ধরাতে হবে? আহনাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে মহুয়াকে দেখছে। গ্রামের সচরাচর গ্যাস থাকে না, এখানে কোনো লাইন গ্যাস নেই। এখানে সবই মাটির চুলায় রান্না করে, তবে সিলিন্ডার গ্যাস আছে। মহুয়া ভাবতে লাগলো কিভাবে কি শুরু করবে। এত রাতে কিভাবে, কোথায় কি আছে সে কিচ্ছু জানে না। এখানে রান্না করে কোথায়, কি থাকে সেটাও জানে না সে। এখানে আসার পরে সে কখনো রান্নাঘরে আসেনি। এখন মাটির চুলায় রান্না করতে হবে না, ভেতরে সিলিন্ডার গ্যাস আছে, আসো। আহনাফ মহুকে দাঁড় করিয়ে নিজেই কফি বানিয়ে নিল। ছোঁয়ার এক দৃষ্টিতে ঘরের দরজা থেকে রান্নার ঘরের দিকে তাকিয়ে আছে। আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে বলল, চলো বাহিরে। আপনার মাথা ঠিক আছে? এত রাতে বাইরে কোথায় যাব? আসতে বলেছি, পেছন পেছন আসো। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারোর সাথে একতরফা প্রেমে পড়া। হৃদয়টাকে প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করে ফেলে। না বলা অনুভূতিগুলো দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড করে ফেলে মৃত্যু হয়ে যায় হৃদয়টার। ছোঁয়া এখন সেই মৃত্যুটার যন্ত্রণায় আছে, তাও সে কখনো কাউকে বুঝতে দিবে না। একটা ফুল ফোটার আগেই ঝরে গেছে। ওর পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকালো, তাকিয়ে দেখে নির্জন ওর দিকেই তাকিয়ে আছে। ছোঁয়া নির্জনকে দেখে চুপচাপ রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দিতে নেয়। তখনই নির্জন দরজায় হাত দিয়ে আটকে দেয়। সব বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সমস্যা কি? নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আপাতত আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওদের মধ্যে কি চলছে আর তুই কা লুকাতে চাচ্ছিস? ছোঁয়া বলে উঠল, ওদের মধ্যে কিছু চললে আমার আগে তো তুই জানার কথা, তাই না? নির্জন হাসল, হেসে বলে উঠল, নিজেকে অনেক স্মার্ট আর চালাক ভাবতে শুরু করেছিস, তাই না? ছোঁয়া বলে উঠল, নির্জনের বাচ্চা, যাবি এখান থেকে। এটা গ্রাম, শহর না। এখানে মানুষ 10টার পর ঘুমিয়ে যায়। তোরা এত রাত পর্যন্ত কি করছিস?
নির্জন হাতের মোবাইলটা দেখিয়ে বলে উঠল, এখানে নেটের খুবই বাজে অবস্থা, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আমার পাখিগুলো নিশ্চয়ই রাগ করে আছে। ছোঁয়া নাক মুখ কুচকে বলে উঠল। 14 ভাতার। নির্জন না রেগেই বলে উঠল। তোর হাতটা দেখি। ছোঁয়া হাত বাড়িয়ে দিল। 2 হাত মেহেদি রঙিন হয়ে আছে। হাতের তালুতে লাভের মধ্যে 2 হাতে 2টা লাভ। লাভের মাঝে জল করছে 2টা নাম। লাভগুলো দেখতেই মনে পড়ে গেল সন্ধ্যার সে দৃশ্য। নির্জন যখন ছোঁয়াকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল তখনই মেঘলা বলে উঠল, আমি শুনেছি যার হাতের মেহেদি যত রঙিন হবে তার স্বামীর ভালোবাসা তত গভীর হবে। চোখ কুচকে বলল, সত্যি? হয়তো সত্যি। ভাবি, আজ তাহলে পরীক্ষা হয়ে যাক, ভাইয়ার ভালোবাসা কতটা গভীর। আছি আর 1 মাস। ভাবি, বিয়েটা ছেলেখেলা নয়। আপনি চাইলেই সব সম্ভব। 1 মাস নয়, একটা জীবন কাটিয়ে দিতে পারবেন। আমি ভাইয়ের চোখে আপনার জন্য ভালোবাসা দেখি। নির্জন, এটা ভালোবাসা নয়, দায়িত্ব। দায়িত্ব থেকেই ভালোবাসা তৈরি হয়, আর কোনটা ভালোবাসা কোনটা দায়িত্ব আমি বুঝি। সারাদিন মেয়েদের সাথে ফ্লার্ট করতে করতে এখন যেই দিকে তাকাই শুধু প্রেম ভালোবাসা দেখতে পাই। ইস, এটা কি হয়ে গেল? কি করছোস? নির্জন অপরাধীর মতো মুখ করে বলে উঠল, লাভের মধ্যে তোর নামের প্রথম অক্ষর লিখতে গিয়ে নিজের নাম লিখে ফেলেছি। ছোঁয়া কিছু সময় তাকিয়ে থেকে মুখ ভার করে বলে উঠল। অন্য হাতে আমার নাম লিখে দে। নির্জন মুখে হাসি ঝুলিয়ে রেখে অন্য হাতে ছোঁয়ার নাম লিখল। সে ইচ্ছে করেই যে নিজের নাম লিখেছে, ওর সেই হাসিতে দেখেই বোঝা যাচ্ছে। ছোঁয়া নির্জনকে ডেকে বলে উঠল। নির্জন কি হলো, কই হারাই গেলি? পকেট থেকে 2টা বালা বের করে ছোঁয়ার হাতে পরিয়ে বলে উঠল, সুন্দর লাগছে। হাতগুলোতে কিছু একটা নেই, শূন্য শূন্য মনে হচ্ছিল, এখন পরিপূর্ণ লাগছে। ছোঁয়া বালাগুলোর দিকে তাকিয়ে হাতে স্পর্শ করলো। আসলেই বালাগুলো খুব সুন্দর। আবছা অন্ধকারও কি সুন্দর জ্বলে আছে। ছোঁয়া কিছু বলার জন্য সামনে তাকিয়ে দেখলো নির্জন নেই। এই ছেলে কি সব সময় এইসব পকেটে নিয়ে ঘোরে নাকি? নিশ্চয়ই প্রেমিকাদের জন্য কিনেছিল। সকাল হতেই বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা বেড়ে গেল। আত্মীয় স্বজনে বাড়িতে শ্বাস নেওয়ার অবস্থানে। সকাল সকাল গালে নরম ঠান্ডা হাতের স্পর্শ পেতে সাজ্জাদ চমকে উঠল। ঘুমের ঘরে হাত গালে রাখতে তুলে নরম হাতের মুঠোয় আসতে 1 লাফে ঘুম থেকে উঠে বসল। নিজের চোখের সামনে সামিয়াকে দেখে সকাল সকাল মেজাজ খারাপ হয়ে গেল। রুমে আর কেউ নেই। এই মেয়ে রুমে কি করছে? তুমি? হ্যাঁ, আমি। খুশি হননি? সাজ্জাদ দাঁতের দাঁত চেপে বলে উঠল, এই রুমে কি করছো? এটা আমার আন্টির বাসা। আমি চাইলে যে কোনো রুমে থাকতে পারি। তাই বলে একটা ছেলের রুমে এসে তার হালে হাত রাখার সাহস কিভাবে হয় তোমার? সাজ্জাদের হঠাৎ এভাবে রেগে যাওয়ায় ভয় পেয়ে যায় সামিয়া। সকাল সকাল দিনটাই খারাপ করে দিল। এই রুম থেকে বের হও, না হলে গালে একটা থাপ্পড় পড়তে বেশি সময় লাগবে না। আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? রুম থেকে বের হতে বলছি। আমি তো। যাও। সামিয়া গাল ফুলিয়ে নাক টানতে টানতে বেরিয়ে গেল। রিয়াকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ছোঁয়া 3টা 3 কালার লেহেঙ্গা বের করে মেঘলা, মহুয়া আর নিজে নিল। সাজগোজ করে বের হলো। গেট ধরতে হবে। ওদের সাথে যুক্ত হলো সামিয়া আরো কিছু মেয়ে। গেটে দাঁড়িয়ে অনেক মজা করলো। দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল আহনাফ। নির্জন মেয়ে পটাতে ব্যস্ত। এত কিউট কিউট বেআইন একটাকেও হাতছাড়া করা যাবে না। সবাই বেশ অবাক হচ্ছে। ছেলে পক্ষ টাকা নিয়ে কোনো ঝামেলা করছে না। প্রথমে গ্লাসে হলুদ দেওয়া ছিল, দ্বিতীয় গ্লাসে হালকা মরিচ সাথে 1 গাদা লবণ, তৃতীয় গ্লাসে পুরো গ্লাসটা লেবুর রস ছিল, একটুও পানি বা লবণ ছিল না। প্রথম গ্লাসটা ছোঁয়া তুলে জামাইয়ের হাতে দিল। জামাই মুখে দেওয়ার আগেই তার এক বন্ধু নিয়ে নিল। সব বিরক্ত হয়ে দ্বিতীয় গ্লাস জামাইয়ের হাতে দিয়ে নিলে ছেলের ভাই বলে ওঠে, বেআইন, সব কিছু আপনি করলে বাকিদের কি সাজিয়ে রেখেছেন? যেমন কাপড় সাজিয়ে রাখে, বলে দেখে নিন, বেছে নিন কার কোনটা চাই। সব ছেলেরা হু হু করে হেসে উঠল। মেয়েরা বেশ রেগে গেল। তর্ক লেগে গেল। সামিয়া মেয়েটার মাথায় তার একটু ছিঁড়ে থাকলেও এখানে বেশ গুছিয়ে ঝগড়া করছে। 2 পক্ষে ঝগড়া করেই যাচ্ছে। আজ হয়তো বাড়ি থেকে ভেবেই এসেছে কেউ কাউকে ছাড়বে না। আপনাদের কি চাই?
আমাদের কি চাই তা তো আপনারা ভালো করেই জানেন। এটা কেমন ছেঁচড়ামি হয়ে যাচ্ছে না? আমাদের বউ চাই, দিয়ে দেন, বাড়ি চলে যাই। চাইলে 1-2টা বেআইন সাথে ফ্রি দিতে পারেন।